বলো, মনে হচ্ছে শুভঙ্কর মনে হচ্ছে, তাই তো? বীরেশ্বর এবার কি করবে নাকি? দেখো। হ্যাঁ স্যার, শুরু করি এবার তাহলে। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। শুভ সন্ধ্যা সবাইকে। শিক্ষাদীপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকের এই যে আলোচনা সাবিত্রীবাই ফুলেকে নিয়ে, এটা আমাদের শিক্ষাদীপের পক্ষ থেকে এই মহিষী নারীর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। এবং স্যার যে আজকে বলবেন তার সম্পর্কে আমরা যারা অল্প বিস্তর হয়তো পড়েছি বা জেনেছি, আমার বিশ্বাস যে আজকের এই আলোচনা মধ্য দিয়ে আমাদের নতুন করে জানা শুরু হবে সাবিত্রীবাই ফুলে সম্পর্কে। শুধুমাত্র শিক্ষা বিজ্ঞানের একজন ছাত্র বা ছাত্রী হিসেবেই নন, একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে আমার মনে হয় প্রত্যেকেরই এই এনার সম্পর্কে জানা উচিত। এখন যারা শিক্ষা বিজ্ঞান চর্চায় রয়েছেন তারা সকলেই বুঝতে পারছেন যে এখন যে শিক্ষার বিভিন্ন সংকট আমরা দেখতে পাচ্ছি, পর্যবেক্ষণ করছি, ঠিক একই রকম ভাবে সাবিত্রীবাই ফুলের যে সময়কাল, সেখানেও সেই রকম সমস্যা ছিল। হয়তো সমস্যার রূপটা পাল্টেছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে সেই সমস্যাটা থেকেই গেছে। আমার কাছে একটি সুন্দর বই আছে, বইটি একটু আমি সবাইকে দেখাতে চাই। স্যার, এটা আপনারও মনে হয় দেখা হয়েছে। বইটির নাম হচ্ছে আধার দিনে আলোর মেয়ে, সাবিত্রীবাই ফুলে, কৃষ্ণা রায়ের লেখা। সোপান থেকে বইটি বেরিয়েছে। খুব অসাধারণ একটি বই। ডক্টর কৃষ্ণা রায় শারীরবিদ্যার প্রফেসর, প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরীরবিদ্যা নিয়ে পড়াশোনা এবং গবেষণা অধ্যাপনা করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তো এই বইটা পুরোপুরি সাবিত্রীবাই ফুলেকে নিয়ে একটা লেখা বই। খুবই চমৎকার। মানে যারা এখনো পর্যন্ত এই বইটা সংগ্রহ করেননি, আমার মনে হয় যে এই বইটা পড়লে বা জানলে আমার মনে হয় সাবিত্রীবাই ফুলে সম্পর্কে আর আমাদের কিছু অজানা থাকবে না। একটা গবেষণামূলক গ্রন্থ আমরা বলতে পারি। তো এই রকম বই লেখা যিনি লিখেছেন, আজকে স্যার যিনি বলবেন, এই সবের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই মনীষী বা দার্শনিকদের সম্পর্কে আমরা যত বেশি জানবো তত বেশি নিজেরা আলোকিত হব। বর্তমান সময় আমরা একটা দেখতে পাই রিসার্চের ট্রেন্ড অনুযায়ী যে এই জায়গাটাকে, আমার সাথে মনে হয় স্যারও একটু সহমত হবেন, যে সমস্ত গবেষক বা গবেষিকা শিক্ষা বিজ্ঞানের এরকম ফিলোসফিক্যাল রিসার্চের দিকে আসেন, তাদেরকে যেন একটু আমরা অন্য চোখে দেখি। একটু মনে হয় যে এটা ব্যাকডেটেড হয়ে গেছে, বা দার্শনিকদের নিয়ে শিক্ষা চিন্তা একটা একঘেয়েমি এসে গেছে। আমার মনে হয় যে বা নয়, কারণ যে কোনো বিষয়ের যদি দর্শনটা ঠিক করে না জানা যায়, তাহলে তো বাকি সবকিছু ভালো করে বোঝা বা জানা যাবে না। সেই জন্য আমাদের আজকের এই আয়োজনে স্যারকে আমরা পেয়েছি, আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। শিক্ষাদীপের সঙ্গে স্যারের আত্মিক যোগ রয়েছে, আমরাও স্যারকে ঘরের মানুষ হিসেবেই মনে করি, এবং তিনি আমাদেরকে যেভাবে গাইড করেন, তার পরামর্শ আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। যারা একেবারেই নতুন তাদের সম্পর্কে একটা দুটো কথা বলি আমাদের শিক্ষাদীপ সম্পর্কে। 2019-এর জুলাই থেকে আমাদের পথ চলা শুরু হয় এবং 2025 পর্যন্ত এখনো পর্যন্ত সেই পথ চলা জারি আছে। শিক্ষাদীপ এমন একটা প্রতিষ্ঠান যে শুধুমাত্র নেট সেটের কোচিং বা স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি প্রাইমারি বা অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে শুধু তারই প্রস্তুতি করায় না। আমরা এর আগে আপনারা দেখেছেন যে স্মারক বক্তৃতা রয়েছে আমাদের, খুব গুণী মানুষদের নামে এই স্মারক বক্তৃতা স্যার সেখানে আগেও দিয়েছেন। একাধিক স্মারক বক্তৃতা, গবেষণার ইতিকথা, অধ্যাপক তারক পান স্যারের আমাদের অসাধারণ একটি বই, গবেষণা গল্প কথায় গবেষণা। এইরকম ভাবে শিক্ষাদীপ এমন একটা লার্নিং প্ল্যাটফর্ম যেখানে তাকে শুধুমাত্র কোড আনকোড একটা কোনো টার্মে তাকে বেঁধে রাখা যাবে না, বা কোনো একটা পরিভাষায় তাকে সীমাবদ্ধ রাখা যাবে না। যদিও আমরা বলি যে শিক্ষাদীপ হচ্ছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ত্রিবেণী সঙ্গম, সত্যিই তাই, যে শিক্ষাকে যেমন আমরা সঙ্গে নিয়ে চলছি, একই সাথে সাহিত্য সেটাও আমাদের চর্চার বিষয় রয়েছে, এবং সংস্কৃতি, শিক্ষা এবং সংস্কৃতির দুটোর সমন্বয়ে আমাদের সংস্কৃতির নির্মাণ হয়। শিক্ষাদীপ তার জন্মলগ্ন থেকে একটা ব্যতিক্রমী চিন্তাধারা, ব্যতিক্রমী পথ বেছে নিয়েছে, যে কারণে হয়তো বাজার চলতি অন্যান্য অনেক প্রতিষ্ঠান থেকে আমরা গা বাঁচিয়ে থেকেছি, বা আমাদেরকে আলাদা করে হয়তো আপনাদের চোখে পড়েছে। এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 150-রও বেশি শিক্ষার্থীরা নেট, সেট, জেআরএফ পাস করেছেন,
এবং আগামী দিনেও হয়তো করবেন, এই সাফল্যের ধারা অব্যাহত থাকবেন। এবং আমরা প্রণাম জানাই সেই সমস্ত অধ্যাপকদের যারা তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দিয়েছেন। সেটা কখনো অফলাইনের কোনো অনুষ্ঠানে হতে পারে, সেটা অনলাইনে কোনো সেমিনার হতে পারে, সেটা কোনো স্মারক বক্তৃতার মাধ্যমে হতে পারে। তো এইরকম ভাবে আমরা শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে একটা নতুন কিছু করার চেষ্টা করছি মাত্র। এই আয়োজনে আপনারা সঙ্গে আছেন, এটাই আমাদের একমাত্র ভরসা। এই আলোচনায় শুরু করার আগে আরেকটি ভালো খবর, যেটা আপনাদের জানলে সকলের ভালো লাগবে, সেটি একটু আমি জানাতে চাই, সেটা স্যারের অনুমতি নিয়েই। ঘটনাক্রমে স্যারকে আমি আহ্বান জানিয়েছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলায় আমার বাড়ি, সেখানে একটি স্কুল রয়েছে ছোটদের, স্যারকে যাওয়ার জন্য। স্যার সেখানে গেছিলেন, শুধু একা নয়, স্যারের কয়েকজন স্কলার মিলে গেছিলেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল আমাদের এলাকার যে আঞ্চলিক ইতিহাস সমৃদ্ধ দুটো জনপদ রয়েছে সেটা দেখানো। একটি হচ্ছে কুরুম্বেড়া ফোর্ট, একটি হচ্ছে মোগলমারি। মোগলমারির কথা আপনারা কম বেশি জানেন সোশ্যাল মিডিয়ার যুগে, কিন্তু যতটা জানা প্রয়োজন শিক্ষিত সমাজে ততটা তারা জানেন না। তো স্যার যখন ওখানে গেলেন, স্যারের মুখ থেকে একটি অসাধারণ বাক্য বেরিয়ে এসেছিল। স্যার বলেই দিলেন যে মোগলমারি আসলে হচ্ছে বাংলার নালন্দা। আমরা বাচ্চাদের বা ছেলে মেয়েদেরকে ইতিহাসের পাঠ দেওয়ার জন্য আমরা বিহারে যাই, নালন্দার ভগ্নাশেষ দেখে আসি, কিন্তু এই পশ্চিম বাংলার বুকেই পশ্চিম মেদিনীপুরের দাঁতনে যে মোগলমারি আছে, হাজার বছরের ঐতিহ্যকে সঙ্গে করে পঞ্চম শতাব্দী, ষষ্ঠ শতাব্দীর সময় থেকে এখনো পর্যন্ত তার খনন কার্যের মাধ্যমে যা পাওয়া গেছে সেটা দেখলে আমরা অবাক হয়ে যাব। তো সেই জায়গাটা সম্পর্কে যাতে বর্তমান শিক্ষিত প্রজন্ম আগ্রহ প্রকাশ করে, এবং এটা সাধারণ কোনো পর্যটন স্থান নন, বিশেষ করে যারা ইতিহাসের অনুসন্ধান করেন, যারা আঞ্চলিক ইতিহাস চর্চা করেন, যারা বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে যাওয়া বা এডুকেশনাল এক্সকারশনের অ্যারেঞ্জ করেন, তাদের কাছে এই জায়গাটা একটা নতুন মাত্রা পাক, সেই চেষ্টা থেকে স্যারের অনুমতি নিয়ে, স্যারকে সঙ্গে পেয়ে আমাদের এই বইমেলায় 8 তারিখে, একেবারে হয়তো শেষের দুদিন আগে, বইমেলা হয়তো 9 তারিখে শেষ হচ্ছে, আমাদের এই বইটি প্রকাশ পেতে চলেছে। প্রচ্ছদটা এখনো প্রস্তাবিত, আর একটু হয়তো ফাইনাল হয়ে যাবে আজকালের মধ্যে। বইটার নাম আমরা রেখেছি মোগলমারি বাংলা নালন্দা। এই বইটার বিষয়ে এটুকুই বলার যে স্যার নিজে দেখে এসে তার যে মনে হওয়া সেটাকে তিনি এই বইয়ের মধ্যে, এবং আমরা ওই মাটিতেই দাঁড়িয়ে যখন আমরা মোগলমারিতে ছিলাম, স্যারের সাথে কথা হচ্ছিল, স্যারকে বলছিলাম যে স্যার এত সুন্দর একটা জায়গা অথচ কেউ জানে না বা সেইভাবে এখনো পরিচিতি পায়নি, আমাদের উচিত অন্তত শিক্ষিত সমাজের কাছে এই বার্তাটুকু পৌঁছে দেওয়া যে আপনারা মোগলমারি আসুন, মোগলমারি দেখুন এবং মোগলমারি সম্পর্কে চর্চা করুন। তো এই বইটি আপনারা যারা চাইবেন তারা সংগ্রহ করতে পারেন। শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের মনে হয় সকলেরই জানা দরকার যে আমাদের পঞ্চম বা ষষ্ঠ শতকের যে প্রাচীন ঐতিহ্য এখনো রয়েছে এবং তার ধ্বংসাবশেষ এখনো রয়েছে। সেই বিষয়ে নিশ্চয়ই স্যারও কিছু বলবেন। তো এই সুখবরটা দিয়ে আমরা আজকের আলোচনায় চলে যাব। স্যার, আমরা খুবই আনন্দিত, আপনাকে আর আলাদা করে কি বলবো। আপনি সারাদিন ইউনিভার্সিটির দায়িত্ব পালন করে বাড়ি ফিরে, কত কষ্ট করে আপনি বাড়ি ফিরেন সেটা আমরা জানি, তারপরেও আমাদের সঙ্গে সময় দিয়েছেন। এবং প্রায় 85 জন মতো দর্শক, মানে এটা যদি একটা অফলাইন হতো, একটা হল ঘর বা একটা অডিটোরিয়ামেও হয়তো মানে গালাগাদি করে বসতে হতো, 85 জন 86 জন এখানে মানুষ শুনতে এসছেন, আবার এখন দেখি 87, প্রায় 100 ছুঁই হয়তো হয়ে যাবে। এটা সবটাই হচ্ছে আপনার দর্শন বিষয়ে যে দীর্ঘদিনের চর্চা, আপনার সুপাঠ্য যে বই, এটা একটা আলাদা মাত্রা বহন করে। ফলে আমার মনে হয় আপনি যখনই যেখানে বলতে চান সেখানে এইভাবে উৎসুক শ্রোতা অপেক্ষা করেন, আপনার কাছ থেকে নতুন করে শেখার এবং জানার সুযোগ তাদের হয়। এবং সাবিত্রীবাই ফুলের সম্পর্কে এই যে নামটা, আমরা যারা হয়তো কেউ বাধ্য হয়ে নেটের সিলেবাসে আছে বা নতুন নতুন এখন সিলেবাস গুলোতে দেওয়া হচ্ছে, পাঠ্যক্রমে আসছে, সেই জন্য হয়তো পড়ছি, কিন্তু তার বাইরে বেরিয়ে গিয়েও যদি আমরা দেখি যে সাবিত্রীবাই একজন শূদ্র বংশ কন্যা ছিলেন। আমি জাস্ট 4টে লাইন পড়ছি স্যার এই কৃষ্ণা রায়ের বই থেকে, কি অসম্ভব তার গদ্যের নির্মাণ, আপনারা শুনলে অবাক হবেন। সাবিত্রীবাই ছিলেন সেকালের বিচারে শূদ্র পরিবারের কন্যা, শূদ্র পরিবারের বধূ। শিক্ষার অধিকার দূরে থাক, প্রকাশ্যে কিছু বলার অধিকার তার ছিল না, অথচ তিনি ছিলেন সেই নারী যিনি নিম্নবর্ণের অত্যাচারিত বঞ্চিত নারীদের চোখে শিক্ষার আলো জ্বেলে দেওয়ার সাহস দেখিয়েছিলেন। প্রান্তিক জনজীবনের সামাজিক অধিকারের জন্য লড়াই করেছেন সারা জীবন।
সেই অর্থে তিনি এক সমাজ সংস্কারও বটে। আমি জাস্ট এইটুকুই বললাম যে শিক্ষা এবং সমাজে তার যে অবদান স্যার সেটা বলবেন দীর্ঘ তার বক্তৃতাতে। তো এইটুকুই বলার, যারা সাবিত্রীবাই ফুলে সম্পর্কে জানেন, আমার মনে হয় এই কৃষ্ণা রায়ের আধার দিনে আলোর মেয়ে এই বইটিও আপনারা পড়তে পারেন। এটা আপনাদের যে অজানা জায়গাগুলো আছে সেগুলো জানতে সাহায্য করবে। স্যার, আমি আর বেশি বলছি না, আপনি এবার স্যার শুরু করুন। সবাই আপনার কথা শোনার জন্য অপেক্ষা করে আছে। এখন প্রায় 90 জন শ্রোতা রয়েছেন। এবং আরেকটা কথা বলে দিই, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেই গ্রুপে সবাই যুক্ত হয়েছেন বা অনেকে হয়তো হননি। আমরা সেই গ্রুপে প্রতি মাসে স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে যে কোনো না কোনো দার্শনিক যার জন্ম মাস থাকবে তাকে নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন 3 জানুয়ারি 2রা জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মদিন ছিল। আমরা সেই তারিখে করতে পারিনি, কিন্তু আজকে মাসের শেষ জানুয়ারি মাস, সেই জন্য আজকে আমাদের এই সাবিত্রীবাই ফুলেকে নিয়ে চর্চা। এবং ফেব্রুয়ারি মাসেও আমরা দেখব যে প্রাচ্য বা পাশ্চাত্যের কোনো শিক্ষা চিন্তক, তাকে নিয়ে আমরা আলোচনায় বসবো। আপনারা ওই গ্রুপটাতে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ বীরেশ্বর, ধন্যবাদ শিক্ষাদ্বীপ সংস্থা। এখানে উপস্থিত শিক্ষাদ্বীপের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার ছানাপোনা যারা আছে, অর্থাৎ আমাদের স্টেট ইউনিভার্সিটির এক্স এবং প্রেজেন্ট স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের পিজির সিলেবাসে সাবিত্রীবাই ফুলে আছে, আমাদের নেটের যে সিলেবাস তাতে সাবিত্রীবাই ফুলে আছে, আমাদের 11-12 সিলেবাসেও সাবিত্রীবাই ফুলেকে রাখা হয়েছে। ফলে এইরকম একজন মহীয়সী নারী, যিনি সেই যুগে সেই সময়ে শিক্ষার প্রসারে, সমাজ সংস্কারে, অন্ধবিশ্বাস কুসংস্কার দূরীকরণে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি একা নন, তার কাজে যোগ্য সহযোগিতা সঙ্গত করেছিলেন তার স্বামী জ্যোতিরাও ফুলে। সুতরাং সেই মহীয়সী নারী সম্পর্কে আজ আমরা আলোচনা করব। একটা পিপিটি আমার রেডি আছে স্লাইড দেখিয়ে, এবং এর পরে আমরা এই বিষয়টা, বিশেষ করে নারী স্বাধীনতা, নারী প্রগতি, সেই জন্য একটা ভিডিও দেখাবো ছোট, এক চিলতে আকাশ তার নাম। সেটাও আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। একটু ধৈর্য ধরে শুনবে, তারপর ভিডিওটা দেখবে। ওকে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমরা আজকের আলোচনা ওমেন এডুকেশন অ্যান্ড সাবিত্রীবাই ফুলে, বাংলা করলে নারী শিক্ষা এবং সাবিত্রীবাই ফুলে। আমরা শুধুমাত্র নারী শিক্ষায় থেমে থাকবো না, সমাজ সংস্কারক হিসাবেও তার যে ভূমিকা সেটাও আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা
সাবিত্রীবাই ফুলেরই একটা কোটেশন দিয়ে এটা শুরু করতে চাই, যেখানে উনি সুস্পষ্টভাবে বলছেন, women must receive an education as they were in no way inferior to men. They were not the slaves of men. মানে করলে এটাই দাঁড়ায় যে নারী বা মহিলাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত, তারা কোনো অংশেই পুরুষদের থেকে ছোট নয়, তারা পুরুষের কৃতদাস নয়। কি বলিষ্ঠ কথা সাবিত্রীবাই ফুলে। তিনি কোন সময়কালটা 1831 1897 তার যে সময়কাল, এই সময়কালে তিনি এই কথা দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে বলছেন যে মেয়েরা পুরুষদের থেকে কোনো অংশে ছোট নয় এবং মেয়েরা পুরুষদের কৃতদাস নয়। প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তিনি এই কথা বলছেন। ইতিমধ্যেই বা অলরেডি আমরা দেখেছি যে বীরেশ্বর উল্লেখ করেছেন যে তিনি নিম্ন তৎকালীন সমাজ ব্যবস্থায় নিম্ন জাত অর্থাৎ নিচু বংশের, ফলে তাকে অনেক গালিগালাজ কটু কথা শুনতে হয়েছিল এবং সমাজ সংস্কারকের ভূমিকা যখন পালন করছেন, শিক্ষা প্রসারের জন্য চেষ্টা করছেন, তাকে এরকম অত্যাচার সহ্য করতে হয়েছিল। সেগুলো আমরা আসবো পর। আমরা এক ঝলক তার জীবন ইতিহাসটা দেখে নিই। তার জন্ম 3রা জানুয়ারি 1831, প্রত্যেকটা বইতে প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যাবে। জন্মস্থান কোথায়? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে নয়গাঁও, যেটা বর্তমানে মহারাষ্ট্রের সাতারা জেলাতে অবস্থিত। সাতারা, মহারাষ্ট্রের সাতারা জেলায় এখন। তিনি যখন জন্মগ্রহণ করেন 1831, তখন ভারতবর্ষ ব্রিটিশ শাসিত, তখন তার নাম ছিল নয়গাঁও। তার পিতামাতার নাম, বাবা ছিলেন খণ্ডজি নিভেসে পাতিল, মায়ের নাম লক্ষ্মী পাতিল। তার মানে সাবিত্রীবাই পাতিল। আমরা পাতিল টাইটেল মহারাষ্ট্রে বেশ পরিচিত, একজন বিখ্যাত ক্রিকেটার, প্লাস হচ্ছে তিনি পরবর্তীকালে কোচও হয়েছিলেন, সন্দীপ পাতিলের নাম জানি। তো খণ্ডজি নিবেশে পাতিল, লক্ষ্মী পাতিলের কন্যা সাবিত্রীবাই পাতিল, কিন্তু তিনি পরিচিত হলেন সাবিত্রীবাই ফুলে বিয়ের পরে। হাজবেন্ডের নাম জ্যোতিরাও ফুলে। নিশ্চয়ই জানা আছে সেই সময়কার সমাজে খুব কম বয়সে বিবাহ হতো, বাল্য বিবাহ প্রচলিত ছিল। সাবিত্রীবাইয়ের যখন 9 বছর বয়স, তখন তার বিয়ে হয় এই জ্যোতিরাও ফুলের সাথে। এবং যে যুগের কথা বলছি, সেই সময় লেখাপড়ার কোনো চল সেরকম ছিল না, আর মেয়েরা লেখাপড়া করবে সেটা আরো নৈব চল। স্বভাবতই তিনি যেটুকু লেখাপড়া শিখেছিলেন, তার অন্যতম শিক্ষক, অন্যতম হোতা তার স্বামী, হাজবেন্ড জ্যোতিরাও ফুলে। তিনি তাকে লেখাপড়া শিখিয়েছেন। কোথায় কোথায় আমেরিকান মিশনারি আহমেদনগরের, সেখান থেকে ওই ক্লাস 3য় 4র্থ শ্রেণীর একটু শিক্ষা। আর তার খুব শখ ছিল যে তিনি শিক্ষকতা করবেন। নিশ্চয়ই জানা আছে যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে টিচার ট্রেনিং ইনস্টিটিউট গুলোকে নর্মাল স্কুল বলা হতো, এবং সেই নর্মাল স্কুলে প্রাইমারি সেকেন্ডারি 2 ধরনের টিচারদের প্রশিক্ষণই দেওয়া হতো। স্বভাবতই প্রাথমিক শিক্ষার তিনি শিক্ষকতা করবেন, তার প্রশিক্ষণ তিনি নর্মাল স্কুল থেকে নিয়েছিলেন, পুনের একটা নর্মাল স্কুল থেকে। হাউ টু টিচ, কি করে শিক্ষাদান করতে হয় নর্মাল স্কুল থেকে। পড়াশুনো বেশি করেননি, কিন্তু মানে এখনকার পরিভাষায় যে বেশি উঁচু ক্লাস অব্দি পড়েননি, স্বামীর কাছ থেকে লেখাপড়া শিখেছিলেন, কিন্তু প্রশিক্ষণ নিয়েছিলেন নর্মাল স্কুল থেকে, এবং আমেরিকান মিশনারি যেটা আহমেদনগরে ছিল সেখান থেকে লেখাপড়া শিখেছিলেন। কি জন্য বিখ্যাত আমরা জানি, সকলেই জানি যে ফেমিনিস্ট ফিলোসফার, নারীবাদী এবং দার্শনিক। এছাড়াও তার অন্য পরিচয় তিনি সমাজ সংস্কারক, তিনি ভালো কবি, তিনি লেখক, তিনি শিক্ষার কি বলতে পারি, শিক্ষার প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। যে কারণে বলা হচ্ছে যে তাকে আমরা সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক হিসাবে চিহ্নিত করতে পারি।
শিক্ষাবিদ হিসাবে বা এডুকেশনিস্ট হিসাবে চিহ্নিত করতে পারি, পোয়েট বা কবি হিসাবে তিনি সমান পরিচিত, কারণ তার লেখা বেশ কিছু কবিতার সংকলন আমরা পরে দেখতে পাবো তার বইয়ের নাম যখন উল্লেখ করব। এবং তার নেতৃত্বে বেশ কিছু আন্দোলন, পার্টিকুলারলি উমেন এডুকেশন, নারী শিক্ষা এবং তার এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, সেটা নিয়ে তিনি আন্দোলন করেছেন। সমাজ সংস্কার আন্দোলন করেছেন, সমাজের সেই সময়কার যে সমস্ত অন্ধবিশ্বাস বা বিভিন্ন কুপ্রথা ছিল সেগুলো যাতে দূর করা যায়, সেক্ষেত্রেও তাকে আন্দোলন সংগঠিত করে তার বিরুদ্ধাচরণ করতে আমরা দেখি। বিভিন্ন সংগঠনও তিনি তৈরি করেছিলেন। বাল হত্যা প্রতিবন্ধক গৃহ, সেই যুগে বিশেষভাবে বালিকা শিশু যারা, মূলত মেয়ে সন্তানদের হত্যা করা হতো। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা তখন আরো সাংঘাতিক ভাবে ছিল, এবং মেয়েদের এরকম ভাবে যে মেয়েদের বাঁচার অধিকার নেই, বিভিন্ন ভাবে কখনো গর্ভাবস্থায়, কখনো বা জন্মের পর বিভিন্ন ভাবে হত্যা করা। তিনি তার জন্য সংগঠন তৈরি করলেন, বাল হত্যা প্রতিবন্ধক গৃহ। সত্য শোধক সমাজ, সত্যের পূজারী ছিলেন, এবং মহিলা সেবা মণ্ডল, এরকম বেশ কয়েকটি অর্গানাইজেশন, সংগঠন তিনি তৈরি করেছিলেন, এবং সেই সব সংগঠনের মাধ্যমে তিনি সমাজ সংস্কারক হিসাবে বা সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধাচরণ করার চেষ্টা করেছিলেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছিলেন। তার লেখা বেশ কয়েকটা বই, কাব্য ফুলে, যেটাতে আমরা দেখতে পাই তার লেখা বেশ কিছু কবিতার সংকলন, 1854 সালে প্রকাশিত। জ্যোতি বাঞ্চি ভাসনে 1856-এ, 1856 সালে প্রকাশিত হয়। পাভান কাশি সুবোধ রত্নাকর 1891, এবং লেকচার্স অফ সাবিত্রীবাই ফুলে 1892। তার বিভিন্ন যে লেকচার, বিভিন্ন জায়গায় তিনি যে বক্তব্য রেখেছিলেন সেগুলোকে একত্রিত করে 1892 সালে এই বইটি প্রকাশিত। 10ই মার্চ 1897 তার মৃত্যু। তার মৃত্যুর জায়গা মহারাষ্ট্রের পুনে, এবং সেই মৃত্যুটাও কিন্তু অদ্ভুত ভাবে, সেটা শুনলে তোমাদের মনে দুঃখ হবে, কষ্ট হবে, যে সময় 1897-এর কথা বলছি, সারা মহারাষ্ট্রে প্রচুর প্লেগের প্রাধান্য, প্লেগ। সেই প্লেগ রোগাক্রান্ত মানুষদের সেবা করা, শুশ্রূষা করা, তাদের চিকিৎসা করা তিনি নিজে করেছিলেন, তার হাজবেন্ডকে দিয়ে করেছিলেন, এবং তাদের যে পালিত পুত্র যশবন্ত রাও, পালিত সন্তান, তাদের নিজের সন্তান ছিল না, এতে পালিত নিয়েছিলেন, সেই সন্তান তাকে তিনি ডাক্তারি পড়িয়েছিলেন। সেই পালিত সন্তান যশবন্ত রাও, সেও কিন্তু ওই প্লেগ রোগের চিকিৎসা, তাদেরকে বিভিন্ন ভাবে কাউন্সেলিং করানো, তাদেরকে সেবা করা, এগুলো করেছে, এবং আলটিমেট প্লেগ রোগে আক্রান্ত হয়েই কিন্তু সাবিত্রীবাই ফুলের মৃত্যু হয়। মানে সেবা করতে করতেই তিনি ইহজগৎ এর মায়া ত্যাগ করলেন। এবার আমরা চলে আসি একেবারে শিক্ষার ক্ষেত্রে। যেহেতু আমরা সাবিত্রীবাই ফুলেকে একজন এডুকেশনিস্ট হিসাবে চিনি, স্বভাবতই শিক্ষা ক্ষেত্রে আমরা এইমস অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, তার আগে আমরা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, এই বিষয়গুলো 1 by 1, এবং এগুলো কিসের ওপর? সাবিত্রীবাই ফুলে এই বিষয়গুলো সম্পর্কে যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলা হচ্ছে যে টু ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট থটস অ্যামং দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন চিন্তা যাতে বিকশিত হয়। শিক্ষার লক্ষ্য এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে, চিন্তা করে দেখ। সেই যুগে সেই সময় বলছেন কতটা তার মনের জোর, কতটা তিনি আগুয়ান তার চিন্তা ভাবনা ছিল। একজনকে মহাপুরুষ তখনই বলবো যখন তিনি দূরদ্রষ্টা, অর্থাৎ এইরকম হতে পারে, এইরকম হওয়া উচিত বলবেন। টু ডেভেলপ দ্য পার্সোনালিটি অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের ব্যক্তি সত্তার বিকাশ সাধন, তাদের পার্সোনালিটি যাতে ঠিক ঠিক বিকাশ হয়, সেটা শিক্ষার লক্ষ্য এমন হওয়া উচিত। এরপর বলছে যে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের, মানবিক মূল্যবোধের বিকাশ করা। শিক্ষা এমন ভাবে লাভ করবে, শিক্ষা এমন
শিক্ষা লাভ করার ফলে শিক্ষার্থীর মধ্যে যে মানবিক মূল্যবোধ বিভিন্ন রকম আছে সেগুলো শিক্ষার্থী যাতে অর্জন করে, অর্থাৎ ওই সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, বৃদ্ধ বৃদ্ধা তাদের প্রতি একটা শ্রদ্ধা, তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানো, নারীদের সম্মান করা, এইরকম যে ইটার্নাল হিউম্যান ভ্যালুজ সেগুলো যাতে শিক্ষার্থীদের মধ্যে ডেভেলপ করে। এবং এর সাথে তার মতে যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত চরিত্র গঠন, ক্যারেক্টার বিল্ডিং। শিক্ষার্থীরা লাভ করবে, সে স্কুল থেকেই লাভ করুক, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে লাভ করুক, কিন্তু তারা যাতে সুচরিত্রের অধিকারী হতে পারে সেটা দেখা। তো হেল্প দ্য ওমেন ইন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, মেয়েরা স্বাধীনভাবে যাতে চিন্তা করতে পারে তার জন্য সাহায্য। চিন্তা করে দেখো সেই যুগে সেই সময় তিনি বলছেন মেয়েরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে, যেটা আজকেও আমরা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ভাবতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে মেয়েরা যা কিছু চিন্তা ভাবনা সব তার হাজবেন্ড, তার বাবা, পরবর্তীকালে তার ছেলে বা মেয়ে, তার পরবর্তীকালে নাতি বা নাতনি তারা করবে, মেয়েরা স্বাধীনভাবে নিতে পারবে। অর্থাৎ মেয়েরা যেন চেন ওয়াইজ একটা এর মধ্যে শৃঙ্খলের মধ্যে একটা আবদ্ধ, এবং পরপর স্টেজ ওয়াইজ ধাপে ধাপে যেন আবদ্ধ। সেই চিন্তাধারা থেকে তিনি কিন্তু বেরিয়েতে বলছেন স্বাধীন চিন্তা ভাবনা মেয়েরা করতে হবে। To help the weaker section of the society to become stronger, সমাজে যারা দুর্বলতর, অর্থাৎ সামাজিকভাবে আর্থিকভাবে যারা দুর্বলতর শ্রেণী তারা যাতে শক্তিশালী হয় তা আমরা দেখতে পাই সেই যুগে সেই সময়, যেটা এখনো আছে, যে সমাজে তথাকথিত যার নিম্ন বর্গের নিম্ন শ্রেণীর মানুষ, এসসি এসটি ওবিসি, সেই যুগে তাদের প্রতি আরো অত্যাচার করা হতো। সমাজে তথাকথিত উচ্চ বর্গের মানুষ তারা তাদেরকে মানুষ বলে মনে করতো না, এবং আর্থিকভাবে যারা দরিদ্র তাদেরকেও মনে করতো না। সেই ক্ষেত্রে তিনি অর্থাৎ সাবিত্রীবাই ফুলে বলছেন যে এরা এই সমাজে পিছিয়ে পড়া মানুষ, দুর্বল যারা মানুষ তারা যাতে শক্তিশালী হয়, কিভাবে? শিক্ষার লক্ষ্য এমন হওয়া উচিত। এছাড়াও বলছে যে শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছু অন্ধবিশ্বাস, কুসংস্কার, যেটা অতীতেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে, এবং শিক্ষা লাভ করে আমরা যদি এই সমস্ত অন্ধবিশ্বাস, কুসংস্কার থেকে নিজেদের মুক্ত রাখতে না পারি তাহলে কিসের শিক্ষা? যে কারণে তিনি সেই সময় বলছেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের অন্ধবিশ্বাস, কুসংস্কার থেকে মুক্ত করা, যাতে সেগুলো তারা বাদ দিতে পারে। এবং এর সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে সায়েন্টিফিক থটস, বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা, সবকিছুই ওই আধি ভৌতিক আধি দৈবিক এই চিন্তাধারার দ্বারা শিক্ষার্থী সবসময় পরিচালিত হয় না, তাদের মধ্যে বিজ্ঞানসম্মত চিন্তাধারার বিকাশ ঘটুক। এবং সেই বিজ্ঞানসম্মত চিন্তাধারার বিকাশ কিভাবে হবে? সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। সে যদি যথার্থ শিক্ষা লাভ করে তাহলে তার মধ্যে বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনার বিকাশ হয়। এই পার্টটা ক্লিয়ার হলো যারা শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার খুব সুন্দর হচ্ছে স্যার, খুব ভালো বুঝছি। আচ্ছা আচ্ছা ওকে ওকে। একদম এরপর দেখো যে সাবিত্রীবাই ফুলের মতে এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানটা কেমন হওয়া উচিত? তিনি সমর্থক ছিলেন কিসের? সার্বজনীন, বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা, যেটা কিনা কে করবে? স্কুল করবে। কিন্তু ব্রিটিশ শাসিত ভারত, যেখানে আমরা সব ক্ষেত্রে ব্রিটিশদের মুখাপেক্ষী, তারা অর্থ সাহায্য করলে চলবে, না করলে চলবে না। আর ব্রিটিশরা তখন একটা অদ্ভুত ভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, তাদের চিন্তা ছিল যে ভারতীয়দের বেশি লেখাপড়া শিখিয়ে লাভ নেই, ভারতীয়দের বেশি লেখাপড়া শেখালে তাদের জ্ঞান চক্ষু খুলে যাবে, তাহলে তারা আমাদের বিরুদ্ধাচারণ করবে, ফলে যতদিন তারা অজ্ঞ ভালো। কিন্তু সাবিত্রীবাই ফুলে তিনি বলছেন যে না, শিক্ষা হতে হবে সার্বজনীন, বাধ্যতামূলক, অবৈতনিক, এবং এটা কে করবে? এমন স্কুলের দ্বারা এই ধরনের শিক্ষা হবে। তাহলে স্কুল সার্বজনীন, অবৈতনিক, বাধ্যতামূলক শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে। এবং আমরা দেখতে পাই যে একসময় সাবিত্রীবাই ফুলে, জ্যোতিরাও ফুলের দ্বারা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল, এবং সেগুলো তারা নিজেদের উদ্যোগে স্থাপন করেছিলেন। আবার একটা সময় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছিল। কেন? না তো ব্রিটিশ সরকার তাদেরকে আর্থিক সাহায্য প্রদান বন্ধ করে দিয়েছিল, ফলে তারা ভীষণভাবে আর্থিক কষ্টের মধ্যে পড়েছিল, বন্ধ হয়ে গেছিল।
এরপরে কি বলছে যে বিদ্যালয়ের পরিবেশ হবে টিচিং লার্নিং ফ্রেন্ডলি, শিক্ষণ এর সাহায্যকারী, অর্থাৎ এমন একটা সহায়ক হবে যাতে এখানে শিক্ষক ভালোভাবে শিক্ষাদান করতে পারবেন এবং একইভাবে শিক্ষার্থী ভালোভাবে উন্নত মানের শিক্ষা লাভ করতে পারবে। শিক্ষার্থীর শিক্ষকের শিক্ষণ এটা যাতে ভালোভাবে হয় এইরকম ভাবে বিদ্যালয় পরিবেশকে গড়ে তুলতে হবে। এর সাথে আর কি বলছেন যে বিদ্যালয় অবশ্যই চেষ্টা করবে বা সাহায্য করবে শিক্ষার্থীর সার্বিক বিকাশ, কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীর যাতে সার্বিক বিকাশ হয় সে ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেবে বিদ্যালয়। স্কুল মাস্ট হেল্প ইন কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীর সার্বিক বিকাশে সাহায্য করবে বিদ্যালয়। নেক্সট, টিচার, শিক্ষক কেমন হবেন অ্যাকর্ডিং টু সাবিত্রীবাই ফুলের মতে শিক্ষক কেমন হবে আমরা দেখি। টিচার উইল বি দ্য সিম্বল অফ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, শিক্ষক হবেন মূর্ত প্রতীক কিসের? স্বাধীন এবং মুক্ত চিন্তা ভাবনার প্রতীক। শিক্ষকের মধ্যে অবশ্যই ফ্রি থিঙ্কিং, স্বাধীন মুক্ত চিন্তার তিনি অধিকারী হবেন এবং তিনি স্বাধীন চিন্তার অধিকারী হবেন। আর শিক্ষক নিজে যদি মুক্ত চিন্তা স্বাধীন চিন্তার অধিকারী হন তবে তিনি তার সেই ক্ষমতা তিনি তার শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত করতে সক্ষম হবেন। এরপরে কি বলছে? দ্য মেইন ডিউটি অফ টিচার ইজ টু এস্টাবলিশ ইকুয়ালিটি, তিনি ভালো শিক্ষক তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখবেন, সমতা সাম্য তার কাছে থাকবে, তিনি সাম্য প্রতিষ্ঠা করবেন। সেই শিক্ষকের কাছে ধনী দরিদ্র, সমাজের উচ্চ বর্ণের নিম্ন বর্ণের, এইরকম সংস্কৃতি দিক থেকে উচ্চ মার্গের নিম্ন মার্গের এইরকম কোন বাধা বা তিনি পার্থক্য বিভেদ তিনি করবেন না, সকলকে এই করে দেখবেন, সমতার দৃষ্টিতে তিনি দেখবেন। টিচার শুড হেল্প টু ডেভেলপ দ্য সোসাইটি, শিক্ষক বিদ্যালয়ে শিক্ষাদান করবেন, শিক্ষক শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করবেন এবং এইভাবে তিনি সমাজ গঠনে সচেষ্ট হবে। এটা তো ঠিক, কারণ শিক্ষক নিজেও সমাজের অংশ, শিক্ষার্থী নিজেও সমাজের অংশ, ফলে শিক্ষক যদি তার ভূমিকাটা ঠিক পালন করতে পারেন এর দ্বারা শিক্ষার্থীর বিকাশ হবে, তার মানে সমাজের বিকাশ হবে। এবং লাস্টলি তিনি কি বলছেন? টিচার শুড বি আনবায়াসড, শিক্ষক কখনো পক্ষপাত দোষে দুষ্ট হবেন না। আমি আমার ক্লাসে মজা করে বলে থাকি, আমার ছানাপোনারা নিশ্চয়ই সেটা স্মরণ করতে পারছো বা পারবে, যে টিচার যখন ক্লাসে পড়াবেন তার চোখ 90 ডিগ্রিতে ঘুরবে, নট 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে ফার্স্ট বেঞ্চে যে সমস্ত ছেলেমেয়েরা বসে থাকে তিনি তাদের দিকে শুধু তাকিয়ে পড়াবেন না, তার চোখ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে পুরো ক্লাসটার মধ্যে, যাতে সকল যারা ব্যাক বেঞ্চার তারা যাতে নিজেদেরকে বঞ্চিত মনে না করে বা আইসোলেটেড হিসাবে না ভাবে। তার তিনি সকলের দিকে তাকিয়ে তার ক্লাসে সকলের দিকে তাকাবেন, সকলকে সমান দৃষ্টিতে দেখবেন, আনবায়াসড তিনি হবেন। এই কথা চিন্তা করে দেখো, আমাদের সাবিত্রীবাই ফুলে কত বছর আগে সুচিন্তিত ভাবে বলে গেছিলেন, যেটা আজও কিনা প্রাসঙ্গিক। স্টুডেন্ট, এবার শিক্ষক তার ভূমিকা পালন করছেন, স্টুডেন্ট তাকেও কিন্তু কি বলছেন যে কঠোর পরিশ্রম করতে হবে, প্রচুর তাকে অধ্যবসায়ী হতে হবে এবং ভালো কিছু করতে হবে, পরিশ্রম করতে হবে, ওয়ার্ক গুড, স্টাডি ওয়েল, অধ্যয়ন করতে হবে অনেক এবং তার সাথে ভালো কিছু করতে হবে। এবং সেই শিক্ষার্থী কি হবে? প্রোগ্রেসিভ হবে, প্রগতিশীল চিন্তাধারা, কনসাস হবে, সচেতন এবং অ্যাটেন্টিভ, মনোযোগী হবে। কিসের? জ্ঞানের প্রতি। বিভিন্ন চারদিকে যে ছড়িয়ে থাকা জ্ঞান তার প্রতি সে প্রগতিশীলতার সে পরিচয় দেবে, অর্থাৎ অগ্রগতি যে সমস্ত চিন্তাধারা সেগুলোকে গ্রহণ করবে, সেগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে, আর যেগুলো পিছিয়ে পড়া চিন্তাধারা যেগুলো এগোতে বাধা দেবে সেগুলোকে সে অবশ্যই বাতিল বলবে। সে সচেতন হবে, অর্থাৎ আনকনসাস বা সাবকনসাস না, সে কনসাস সবসময় থাকার চেষ্টা করবে এবং সবসময় মনোযোগী। কারণ এটা তো ঠিক, টিচারের সাথে স্টুডেন্ট
দুজনেরই একটা বড় ভূমিকা। এই মেলবন্ধন যদি ঠিক না থাকে, শিক্ষণ আদর্শ হতে পারে না, অনুকূল হতে পারে না। এবং আমরা এই কথাটা অনেক জায়গায় আমি শেয়ার করি, আবার আজকে শেয়ার করছি, যে অনেক ক্ষেত্রে কখনো গার্জেনদের, কখনো এখনকার যারা প্রেজেন্ট টিচার, সবে চাকরি পেয়েছে এরকম নতুন টিচার শোনা যায় যে এখনকার স্টুডেন্টরা ভীষণ বাজে, তাদের কোয়ালিটি খুব খারাপ, তারা রেসপেক্ট করতে জানে না। তাদের সাথে আমি একমত নই। আমার বক্তব্যের ক্ষেত্রে পরিষ্কার যে ছেলে মেয়েদের প্রতি ভালো ব্যবহার করলে তবেই ভালো ব্যবহার পাওয়া যায়, তাদেরকে ভালোবাসলে তবেই শ্রদ্ধা পাওয়া যায়। শ্রদ্ধার সঙ্গে না দেখলে শ্রদ্ধা পাওয়া যায় না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এটা যেমন ঠিক, সেই রকম স্টুডেন্টদের যদি আমি সবসময় দুচ্ছাই করি, গরু গাধা ইত্যাদি সম্বোধন করি, তারা আমাদের ভালো চোখে দেখবে। চিন্তা করে দেখো, সাবিত্রীবাই ফুলেও কিন্তু সেই যুগে, সেই সময় স্টুডেন্ট সম্পর্কে, টিচার সম্পর্কে একেবারে প্রগতিশীল আধুনিক চিন্তাধারার কথা, যে কারণে তিনি মহীয়সী নারী, যে কারণে তিনি একজন শিক্ষা দ্রষ্টা, ভবিষ্যৎ দ্রষ্টা আমরা বলতে পারি, আজও প্রাসঙ্গিক। তাহলে আমরা টিচার, স্টুডেন্ট এবং এডুকেশনাল ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠান, এটাও আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটাও আশা করি ক্লিয়ার হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ স্যার, খুব সুন্দর স্যার, ভীষণ পিডিএফ ভালো লাগছে স্যার। শেয়ার করবেন কাইন্ডলি স্যার। ওকে, হ্যাঁ স্যার। স্যার নেক্সট পিডিএফ দেখো কারিকুলাম, পাঠ্যক্রম। অর্থাৎ আমরা যে সাবিত্রীবাই ফুলে তার মতে পাঠ্যক্রমে কি কি বিষয় থাকবে, কি কি থাকা উচিত, প্রথমেই বলছেন যে পাঠ্যক্রম হবে আধুনিক বিজ্ঞানসম্মত। বস্তা পচা ধ্যান ধারণা কম থাকবে বা না দিলেই ভালো। আধুনিক চিন্তা ভাবনার প্রতিফলন পাঠ্যক্রমে থাকবে। এবং পাঠ্যক্রমে একদিকে তাত্ত্বিক এবং প্রায়োগিক দুটোই থাকবে, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। এখান থেকে শিক্ষার্থী তাত্ত্বিক জ্ঞান লাভ করবে, আবার হাতে কলমে শিক্ষাও লাভ যাতে করতে পারে, প্র্যাকটিক্যাল। মানে ভাবলে সত্যি অবাক হতে হয় যে অত বছর আগে তিনি এই ধরনের কথা বলছেন। সাবজেক্ট হিসাবে কি কি বিষয় থাকবে? গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য, সমাজবিদ্যা, এর সাথে গ্রামার বা ব্যাকরণ, কৃষিবিদ্যা, মরাল স্টাডিজ বা নৈতিক বিদ্যা, এবং স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক জ্ঞান। এই বিষয়গুলো চিন্তা করে দেখো যে একজন শিক্ষার্থীকে যদি এই বিষয়গুলো সম্পর্কে কম বেশি ঠিক ভাবে শেখানো যায়, তার কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট বা কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট হতে পারে। নিশ্চয়ই লিটারেচার সে জানবে বা সাহিত্য সে জানবে, তাকে ম্যাথামেটিক্স জানতে হবে অর্থাৎ গণিত, তাকে বিজ্ঞান জানতে হবে, তাকে ইতিহাস জানতে হবে, ভূগোল জানতে হবে, তাকে নৈতিক মানে মরাল স্টাডিজ, নৈতিক বিদ্যা জানতে হবে। আমরা যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, একটু কৃষিবিদ্যা জানতে হবে, ব্যাকরণ জানতে হবে। ব্যাকরণ মানে এক্ষেত্রে আমাদের যদি বলো যে মাদার টাং তার ব্যাকরণ, ইংলিশ যদি পড়ে ইংলিশ গ্রামার, এগুলো সব তাকে জানতে হবে। এবং স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা, চিন্তা করে দেখো যে আমাদের স্বাস্থ্যের যে বিভিন্ন দিক, বিভিন্ন অসুবিধা, সেগুলো যাতে আমরা নিজেরাই করতে পারি। স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য কি কি মানবো, কি কি করবো না, এগুলো। এবং এর সাথে সাথে কারিকুলার অ্যাক্টিভিটিস, সহপাঠক্রমিক কার্যাবলীকেও তিনি গুরুত্ব দিতে চেয়েছেন, যে পাঠক্রমিক বিষয় শুধুমাত্র মানে বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে চলবে না, এর সাথে সাথে সহপাঠক্রমিক বিষয় সম্পর্কেও শিক্ষার্থী জানবে। কি কি? খেলাধুলা, অঙ্কন, সঙ্গীত, আবৃত্তি, গল্প বলা, হাতের কাজ। চিন্তা করে দেখো, এগুলোর দ্বারা শিক্ষার্থীর যে মানসিক একটা শান্তি এবং সে অন্যের কাছে মানে জনপ্রিয় হওয়ার যে চেষ্টা, সে অন্যের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। এখানে আছে, আমি নাম করেই বলছি, সৌম্য খুব ভালো আবৃত্তি করে। সৌম্য যখন প্রথম ভর্তি হলো, ও কিন্তু সবাইকে মুগ্ধ করলো আবৃত্তির দ্বারা। আবার এখানে আরো কয়েকজন আছে যারা ভালো গান করে তার দ্বারা। এখানে কুহেলি, ও ভালো গান করতে পারে, আমরা জানতাম না, আমাদের প্রোগ্রামে একটা গান করবে। এরকম শিক্ষাদীপেরও বেশ কিছু কিছু ছেলে মেয়ে আছে ভালো আবৃত্তি করতে পারে, ভালো গান করতে পারে। তাদের এই যে মানে বিষয়, যেগুলো সহপাঠক্রমিক বিভিন্ন বিষয় সম্পর্কে এই যে ধ্যান ধারণা বা চর্চা বাড়িতে করেছে, সেগুলো আবার
স্কুল বা কলেজে কিছুটা লালিত হয়েছে, এবং পরবর্তীকালে তারা সেটাকে এখনো লালন পালন করছে বলে তারা সুনাম পাচ্ছে। ফলে এরও দরকার আছে, এবং সে কথাটাও সাবিত্রীবাই ফুলে সেই সময় সেই যুগে বলেছিলেন। নেক্সট, মেথড অফ টিচিং, শিক্ষাদান পদ্ধতি। আমরা সাবিত্রীবাই ফুলের যে সমস্ত কার্যাবলী, তার পাঠ্যক্রম সম্পর্কে ধারণা, এটা থেকে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি she was a pragmatist, প্রয়োগবাদী। অর্থাৎ কাজ করে দেখাতে হবে, অ্যাক্টিভিটি বেসড, ইউটিলিটি বেসড। আমরা সেই সব বিষয়কে গুরুত্ব দেব যার উপযোগিতা আছে, যার উপযোগিতা নেই তাকে হবে, তাকে বেশি আমরা গুরুত্ব বা প্রাধান্য দেব না। সেই জন্য শিক্ষাদান পদ্ধতিতে তিনি উপযোগিতাকে বেশি গুরুত্ব দিতে বলছেন। এবং রিয়েলিস্টিক, বাস্তববাদী। অবাস্তব বা আধিভৌতিক, আধিদৈবিক এগুলোকে তুলনামূলক ভাবে কম গুরুত্ব দেওয়া উচিত, পারলে বাদ দিয়ে দেওয়া উচিত। বাস্তবসম্মত বিষয় বা শিক্ষাদানের যে পদ্ধতি, সেগুলো যত বাস্তব হবে তত ভালো। অ্যাক্টিভিটি বেসড, সক্রিয়তা ভিত্তিক পাঠদান এমন হবে যাতে শিক্ষার্থী নিজে সক্রিয় হয় এবং টিচার তিনিও ঝিমিয়ে ঝিমিয়ে পড়াবেন না। আমরা অনেক ক্ষেত্রে আমাদের সেই সব টিচার এখন হয়তো গত হয়েছেন, প্রয়াত হয়েছেন, গুরুনিন্দা পাপ, তবুও বলছি যে আমাদের কিছু কিছু টিচার এমন ভাবে পড়াতেন যে আমরা পরবর্তীকালে তারা হাসির খোরাক হয়ে দাঁড়াতেন। কিছু কিছু জিওগ্রাফির টিচার, কিছু তোমার এর টিচার, ওটা সংস্কৃত গ্রামার পড়াতেন, সংস্কৃতের টিচার বাংলা ব্যাকরণ পড়াতেন, কিছুই বোঝাতেন না, রিডিং পড়তেন, পরে বলতেন বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে নিজেকে অ্যাক্টিভিটি, নিজে মানে সক্রিয় হওয়া, এবং যেটা রিডিং পড়তেন সেটাও ভীষণ আস্তে, বেশিরভাগ ছেলে মেয়েই শুনতে পেত না। ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চে যারা বসতো তারা শুনতে পেত, আর পিছন বেঞ্চে কিচ্ছু শুনতে পেত। গুরুনিন্দা পাপ, তবুও বলছি যে তারা কিন্তু তাদের যে করণীয় সেই করণীয়টা করেনি। শিক্ষাদান পদ্ধতিকে যতটা আকর্ষণীয়, যতটা আধুনিক করা উচিত, যতটা শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া উচিত তারা করে। এবং শিক্ষাদান পদ্ধতি কি বলছেন, ইন্টারেস্টিং, আকর্ষণীয়, অ্যাটেন্টিভ, মনোযোগী করা, যাতে শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ। এবং এর জন্য কি দরকার, লেকচার মেথড অর্থাৎ বক্তৃতা পদ্ধতি, প্র্যাকটিক্যাল, একটু হাতে কলমে দেখানো, যাতে শিক্ষার্থীর আগ্রহ বেশি বৃদ্ধি পায়। আমি এই উদাহরণটা অনেক জায়গায় দিই যে ভৌত বিজ্ঞান পড়ানো হচ্ছে বা জীবন বিজ্ঞান পড়ানো হচ্ছে, সেক্ষেত্রে জীববিজ্ঞানের বা ভৌত বিজ্ঞানের কোন একটা পরীক্ষা নিরীক্ষা যদি ডেমনস্ট্রেট করে প্রতিপাদন পদ্ধতির সাহায্যে দেখানো হয়, তার ছাপ শিক্ষার্থীর মনে দীর্ঘদিন থাকে। কিন্তু সেটা যদি শুধুমাত্র তিনি রিডিং পড়ে যান, তার ছাপ কিছুক্ষণের জন্য থাকে, পরবর্তীকালে সেই শিক্ষার্থী সেটা থেকে ভুলে যেতেও সে পারে। এক্সপিরিয়েন্স বেসড, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি হবে। অর্থাৎ শিক্ষক তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার যে অভিজ্ঞতা আছে সেটাকে সে প্রয়োগ করবে ঠিক ভাবে, আবার মূল বিষয়ে চলে যাবে। আমার ছানাপোনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে আমি বিভিন্ন সময়ের বিভিন্ন অভিজ্ঞতার কথা টুকরো টুকরো ভাবে তুলে ধরার চেষ্টা করি, এবং সবশেষে বলি যে একেপি স্যারের ৮০ কালের বাসি কথা। সেগুলো হয়তো কারো কারো বাজে লাগে, শুনতে ভালো লাগে না, কিন্তু মানে আমার দৃঢ় বিশ্বাস যে একটা 60% বা 70% ছেলে মেয়ে সেটাকে রিলিজ করে, যে না এগুলোর মধ্যে থেকে এই যে অভিজ্ঞতাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তার টিচিং এ, সেগুলো কিন্তু বিষয়টাকে অনেকটা সহজ সরল ভাবে তাদের কাছে উপস্থাপন করা। এবং এর সাথে সাথে হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ স্যার, না স্যার ওটাই বললাম, একদম ঠিক। হ্যাঁ ওকে, ভালো লাগলো। কোশ্চেন অ্যান্সার বেসড, এটা হওয়া উচিত। অর্থাৎ শিক্ষক তার পাঠদান যখন করবেন মাঝে মাঝে প্রশ্ন তিনি করবেন, যেটা এখনকার শিক্ষাদান পদ্ধতিতে তোমাদের মধ্যে অনেকেই আছে বিএড কোর্স কমপ্লিট করেছো বা বিএড পড়ছো, বলছে প্রবিং কোশ্চেন্স। টিচার শিক্ষাদান করতে করতে, বিষয়বস্তু উপস্থাপন করতে করতে এমন ভাবে প্রশ্নটা উত্থাপন করবেন যার উত্তর শিক্ষার্থী বলতে হাত তুলবে বা বলবে হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, আমি এটা জানা আছে। অর্থাৎ এইভাবে টিচিং কে যত বেশি আকর্ষণীয় করে তুলবো, তার কিন্তু ইম্প্যাক্ট তত বেশি শিক্ষার্থীর মনের মধ্যে থাকবে। এবং স্টোরি টেলিং, গল্প বলার পদ্ধতি, আমরা এই গল্প বলার পদ্ধতি শুধু আজকে নয়, আমরা দেখতে পাই প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায়, প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ভীষণ ভাবে লাগছে। এমনকি মিডিয়াবল পিরিয়ডেও আমরা দেখতে পাই, অর্থাৎ মধ্যযুগের যেখানে মক্তব মাদ্রাসা, সেখানেও কিন্তু মাঝে মাঝে গল্প বলে, কোরআনের বিভিন্ন কাহিনী বলে
তাদেরকে একত্রিত করছে। প্লে বেসড, খেলা ভিত্তিক, কখনো কখনো পাঠ্য বিষয়বস্তুকে খেলার চলে, গল্পের চলে, গল্প কথা তো বললাম, খেলার চলে। যেমন আমি এই উদাহরণটা অনেক জায়গায় দিই বা বলি যে এই জেনারেশনের যে ছেলেপুলে, ছোট বাচ্চা ক্লাস 2-তে পড়ে বা 3-তে পড়ে বা 1-এ পড়ে বা 1 কেজি 2 কেজিতে পড়ে, অর্থাৎ কেজি 1 কেজি 2-তে পড়ে, সে এতবার পোলিও, পালস পোলিও খেয়েছে, অনেক বেশি ম্যাচিওর, আমাদের থেকে অনেক বেশি জানে। তাদেরকে তুমি যদি পড়তে মানে পড়াতে বসাতে চাও, তোমার ভাইপো, ভাইজি, ভাগনা, ভাগ্নি, বলে এসব পড়াতে হবে না, পড়তে চাইবে না। তাকে কায়দা করে কি করতে হবে, উল্টো দিক থেকে, যে তুই আমাকে জিজ্ঞেস কর, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সেই উত্তর দিতে মাঝে মাঝে ইচ্ছা করে তুমি ভুল উত্তর দাও, দেখবে সে শুধরে দিচ্ছে। অর্থাৎ ঘুরিয়ে তাকে পড়ার প্রতি এ করা, অর্থাৎ এটা যে খেলার মতো করছো, তার সাথে সে বুঝতে পারছে, সে ভাবছে যে আমার কাকু বা আমার জেঠু বা আমার মামা বা আমার মাসি বা আমার পিসি আমার সাথে মজার একটা খেলা খেলছে, বাস্তবে কিন্তু তুমি তাকে পড়িয়ে দিচ্ছ। এইভাবে এই পদ্ধতিও কিন্তু প্রয়োগ করা যেতে পারে। এবং এই কথাটা চিন্তা করে দেখো যে প্লে বেসড মেথড অফ টিচিং, তার কথা সাবিত্রীবাই ফুলে সেই যুগে বলেছিলেন। নাও এডুকেশনাল ইম্পর্টেন্স, শিক্ষাগত গুরুত্ব, এই ব্যাপারগুলো আমরা আগে যা যা বললাম সেটা ধরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পয়েন্ট, যে বিশেষ করে নারী শিক্ষা, নারী শিক্ষার অগ্রগতি, নারী শিক্ষার প্রসার, তাতে সাবিত্রীবাই ফুলের অবদান আমরা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এডুকেশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, অলরেডি আমি বলেছি, বীরেশ্বর উল্লেখ করেছে যে নিম্ন বর্গের মানুষ, তারা যাতে পিছিয়ে আছে, তাদের শিক্ষার দরকার, তাদেরকেও শিক্ষার আলোয় আলোকিত করা দরকার। এবং সেই সময় পুনেতে তিনি প্রথম স্কুল খুলেছিলেন, বিদেওয়ারা, কত সালে, 1848, তখন তার বয়স কত, মাত্র 17 বছর। স্বামী জ্যোতিরাও ফুলে সাহায্য নিয়ে 1848-এ বিদেওয়ারা স্কুল তৈরি করলেন পুনেতে। এবং ফার্স্ট ফিমেল টিচার ইন ইন্ডিয়া, তাকে ব্রিটিশ সরকার প্রথম মহিলা শিক্ষক এই উপাধিতে ভূষিত করলেন এবং তাকে সম্মান জানালেন। এবং কি করলেন তিনি, যাতে বিদ্যালয় ছুট বা ড্রপ আউট কন্ট্রোল করা যায়, তার জন্য তিনি বৃত্তি প্রদানের ব্যবস্থা করলেন, স্টাইপেন্ড, যেটা আমাদের রাজ্যেও দেখতে পাওয়া যায়, যে বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে হাই স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে, কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখছি কোথাও কোথাও সেটা যেন মিসইউজ হচ্ছে। অর্থাৎ পড়াশুনো বাদ দিয়ে সে শুধুমাত্র সেই সুযোগগুলো নিচ্ছে, এবং অনেকে শুধুমাত্র সেই স্টাইপেন্ডের জন্যই ভর্তি হচ্ছে, হয়ে আর ক্লাসই করছে। সে আমার এম এর ক্লাসেও তাই, কলেজে যারা পড়ে তাদের এতেও তাই, স্কুলেও তাই। অর্থাৎ পাঠদান দরকার, তার জন্য বৃত্তি প্রদান দরকার। সাবিত্রীবাই ফুলে বলছেন, এখনকার সময় আমাদের স্টেট গভর্নমেন্ট বলছে, ভাবছে, চিন্তাধারা সত্যি উন্নত, কিন্তু সেই চিন্তাধারাকে বাস্তবায়িত করার জন্য যা যা করা দরকার, আমরা আমাদের জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা সেটাকে মিসইন্টারপ্রিট করছে, শুধুমাত্র আর্থিক সাহায্যটাকে গ্রহণ করছি, করে আর কিছু নিজের ভূমিকা পড়াশোনাটাকে করছি না। অন্যভাবে নিও না, একবারে অপ্রিয় সত্যি কথাটা বলে দিলাম। এবং টু ক্রিয়েট কনসাসনেস অ্যামং দ্য গার্জিয়ানস, অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার, সেটা কিন্তু তিনি একটা সেই সময় করেছিলেন। তার জন্য তিনি অভিভাবক শিক্ষক সভা ডাকা, কারো কত মোবাইলে মানে এতে দেখো একটু মানে চালু আছে, সেটাকে বন্ধ করে দাও, মাঝে মাঝে একটা ঝিঝি পোকার ডাক মতো শোনা যাচ্ছে। আমরা এখনো দেখতে পাই যে টিচার গার্জিয়ান মিটিং, তিনি সেই যুগে বলছেন টিচার গার্জিয়ান মিটিং হওয়া দরকার, যাতে শিক্ষক শিক্ষার্থীর সুবিধা অসুবিধার কথা বলবে, গার্জিয়ানও তার সন্তানের সুবিধা অসুবিধার কথা বলবে। এইভাবে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীর যাতে সার্বিক বিকাশ হয়, অর্থাৎ তাকে ঠিক মতো লেখাপড়া করানো যায়। Establish two trusts for the development and spreading of education, শিক্ষার বিকাশ, শিক্ষার প্রসারের জন্য দুটো ট্রাস্ট গঠন করেছিলেন। এই যে 1852 সালের মধ্যে ফুলে দম্পতির চেষ্টায় মহারাষ্ট্রের মধ্যে 18টা স্কুল তৈরি হয়েছিল। এবং আমি অলরেডি উল্লেখ করেছি যে প্রথম দিকে স্কুলগুলো খুব ভালোভাবে চলেছিল, পরবর্তীকালে ব্রিটিশ সরকার দেখলো যে এরা তো বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে,
এদের এতে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, ফলে শিক্ষার প্রসার ঘটছে, সুতরাং এদের আর্থিক সাহায্য বন্ধ করে দেয়, ফলে পরের দিকে কিন্তু তার অসুবিধা পড়তে হচ্ছে। এবং যাতে যারা সারাদিন কাজকর্ম করে অথচ লেখাপড়া শেখার ইচ্ছা আছে, তাদের জন্য 1855 সালে বিশেষ করে যারা কৃষক, বিশেষ করে যারা কারখানা শ্রমিক, তাদের জন্য নাইট স্কুল 1855। চিন্তা করে দেখো যে নৈশ বিদ্যালয়ের কথা আজকে আমরা সাক্ষরতা প্রসারের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্ব দিয়েছিলাম বা এখনো অধিক কম বেশি, তার কথা তিনি বলছেন 1855 সালে নাইট স্কুল। 1857 সে সিপাহী বিদ্রোহ 2 বছর আগে আমরা আমাদের সাবিত্রীবাই ফুলে এই কথা বলছেন। এবং শিক্ষাক্ষেত্রে তার সব থেকে বড় অবদান, সম্মান, 1949 সালে পুনে ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। সেই পুনে ইউনিভার্সিটি 2015 সালে নাম পাল্টে করা হলো কি সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি। একটা মানুষ জীবিতকালে যে সম্মান পাননি বা সেই সময় সেটা তার পাওয়া উচিত ছিল না, কারণ পরাধীন ভারতবাসী তাকে মূল্যায়ন ঠিকভাবে করতে পারেনি, ব্রিটিশরা তো করেনি। তিনি তার যোগ্য সম্মান পেলেন 2015 সালে, অর্থাৎ পুনে ইউনিভার্সিটির নাম পাল্টে করা হলো সাবিত্রীবাই ফুলে পুনে। একটা বিরাট সম্মান, বিরাট আমরা দেখতে পাই যে তার প্রতি সম্মান দেখানো। সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক হিসাবে তিনি কি করেছিলেন আগেই আমি উল্লেখ করেছি। সেই যুগে ভীষণভাবে মেয়েদের মানে বালিকা সন্তানকে হত্যা করা হতো, তিনি তার বিরোধিতা করেছিলেন। এবং এর সাথে বিধবাদের মারা হতো, কখনো সেটা সতীদাহের নামে বা সহমরণ প্রথার নামে। বৃদ্ধ তার হাজবেন্ড মারা গেছে, সেই চিতায় একটা যুবতী মেয়েকে বলতো যে সহমরণ, যাতে সে সতী হয় ইত্যাদি, তার বিরুদ্ধে। এবং তার জন্য তিনি আন্দোলন তৈরি করেছেন। অর্গানাইজ মুভমেন্ট টু রিমুভ আর্লি ম্যারেজ, বাল্য বিবাহে, নিজে বাল্য বিবাহের শিকার হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু এই বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন, সতীদাহ বিরুদ্ধে আন্দোলন, he was against untouchability, অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ তিনি করেছিলেন, ভীষণভাবে বিরোধী ছিলেন। এবং এটাও আমরা জানি যে আমি উল্লেখ করেছি যে এই ধরনের কাজ তথাকথিত সমাজপতি যারা, তারা তার এই কাজ, শিক্ষার প্রসারের কাজ, সমাজ সংস্কারের কাজকে ভালো চোখে দেখতেন। ফলে তিনি যখন রাস্তা দিয়ে যাতায়াত করতেন তার গায়ে কাদা ছুড়ে দেওয়া হতো, গোবর ছিটিয়ে দেওয়া হতো, কিন্তু যিনি তার সংকল্পে দৃঢ়চেতা, তাকে কোনোভাবে টলানো যায়। আমরা ঠিক একইভাবে দেখতে পাই রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায় যখন এইভাবে তৎকালীন সমাজের ভীষণভাবে অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধাচারণ করেছিলেন, তাকে কিন্তু সেই সময়কার সমাজপতি যারা বা উচ্চ বর্ণের মানুষ ছড়া কেটে কেটে তাকে বলতো, বেটার বাড়ি খানাকুল, ওং তৎসৎ বলে বেটা বানিয়েছে স্কুল, ও সে জেতের দফা করলে রফা মজালে 3 কুল। চিন্তা করে দেখো সেই সময়কার এইরকম ল্যাঙ্গুয়েজে ব্রাহ্মণকে তারা কদর্য ভাষায় আক্রমণ করতো, কখনো কখনো তাকে প্রহার করতে উদ্যত হয়েছে, গায়ে হাত তুলতে উদ্যত হয়েছে। একইভাবে সাবিত্রীবাই ফুলেকেও কিন্তু আমরা দেখতে পাই কাদা ছুঁড়েছে, গোবর ছুঁড়েছে, কিন্তু তাকে তার এই সমাজ সংস্কার থেকে আন্দোলন থেকে তাকে কিন্তু বিরত করা যায়। আমরা এটাও উল্লেখ করেছি 1876 খ্রিস্টাব্দে যখন সারা মহারাষ্ট্রে ভীষণভাবে ড্রট, দুর্ভিক্ষ হচ্ছে, প্লেগ আক্রান্ত হয়েছে, তখন কিন্তু তিনি তাদের জন্য খাবার যাতে প্রদান করা হয় 52টা সেন্টার তৈরি করেছে, তার উদ্যোগে তৈরি হলো। সেই সমস্ত ফুড সেন্টারের দ্বারা খাদ্য তাদের বিলি বন্টনের ব্যবস্থা তিনি করেছিলেন, তিনি এবং তার হাজবেন্ড। তাতে যোগ্য সঙ্গত করেছিলেন তার পালিত পুত্র যশবন্ত রাও। সুতরাং আমরা দেখতে পেলাম যে শিক্ষাক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের ভূমিকা বিরাট, এবং একই সাথে সমাজ সংস্কারক হিসেবে তার ভূমিকা বিরাট। আমরা সেকেন্ড পর্বে যাচ্ছি, আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি, নিয়ে আমরা ভিডিওটা দেখাবো। এবং এই ভিডিওটা সেই যুগে সেই সময়ে মেয়েদের কিভাবে গৃহবন্দী করে রাখা হতো এবং তাদের লেখাপড়াতে বাধা দেওয়া হতো, তার একটা অসাধারণ কোলাজ ভিডিওটা আমি পেয়েছিলাম করোনা পিরিয়ডে। এবং যে ভিডিওতে বলা হচ্ছে যে 100 বছর আগে যে আর একটা মহামারী দেখা দিয়েছিল, মূলত স্প্যানিশ ফ্লু, সেই আমাদের তার প্রভাব আমাদের ভারতবর্ষেও পড়েছিল, সেনাবাহিনীতে বেশ কিছু মানুষ মারা যায়, তার একটা অসাধারণ দলিল আমরা দেখতে পাই। এবং এটার দ্বারা তোমাদের আজকের মতো আমাদের আলোচনা শেষ হবে। একটু ওয়েট করো, আমরা এই ভিডিওটা
একটু ওয়েট করো। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে তো? সাউন্ডটা স্যার এখনো তো হ্যাঁ, বুঝতে স্যার। পারছি না। সাউন্ড নেই? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। সাউন্ডটা কেন আসছে না আমি সেটাই ভাবছি। দেখো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। বাঁদিকে ওই যে স্পিকার চিহ্ন রয়েছে ছোট্ট একটা, ওখানে এরকম, এই যে এদিকে 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 কোনা, ওইদিকে না স্যার, স্যার আপনার বাম দিকে স্যার, ডান দিকে দেখুন। সাউন্ড তো খোলাই আছে, ও ডান দিকে ওই যে ছোট্ট স্পিকার চিহ্ন। স্যার সাউন্ড তো আসছে না স্যার। এবার আসবে স্যার, চালু করুন। আচ্ছা আচ্ছা স্যার একটু প্রথম থেকে দেবেন। প্রথম থেকে। হ্যাঁ স্যার একটু তো চলে এসছে অনেকটা, সাউন্ডটা শোনা যায়নি। এবার স্যার ওই কর্নারের নিচে দেখুন স্পিকার রয়েছে, ওই সেখানে আপনি প্রথম থেকে দিন। স্যার সাউন্ড আসছে না, আবার চলে গেল। স্যার ওই যে মিউট করা আছে ওটা তো অন করলে বোধহয় শোনা যাবে। স্যারকে মিউট করতে হবে বোধহয়। স্যার হ্যাঁ স্যার আপনি স্যার মিউট আপনি করুন, আপনারটা ওই মিউট করুন। ঠিক করে দেবো। হ্যাঁ, মানে আপনার স্যার, ভয়েসটা স্যার মিউট করে দিন। স্যার রাইট সাইডে উপরে হবে, আনমিউট করতে হবে। তাই গো, বুঝে পাচ্ছি না। স্যার আপনার লেফট সাইডে টাইপেয়ার উপরে কোথায়? স্যার আপনার লেফট সাইডে হ্যাঁ আমার লেফট সাইডে একদম কর্নারে স্যার, ওই যে যেখানে ভিডিওটা চালু স্যার হচ্ছে পিন একদম। চিহ্ন স্যার, পিনের পাশে স্যার পিন চিহ্ন দেখাচ্ছে যেটা। কি দেখাচ্ছে বলো? স্যার একটা পিন চিহ্ন স্যার দেখাচ্ছে ওটা স্যার, আপনার রাইট সাইড। তার পাশে। স্যার একদম স্ক্রিনের উপরে, উপরে উপরে, একটা পিনের স্ক্রিনে। চিহ্ন দেখাচ্ছে, দেখুন একটু ওইটা। হ্যাঁ স্যার রাইট সাইডে উপরেই হবে আই থিংক। স্যার এখানে না, ভিডিওতে যান, ভিডিওই দেখা যাচ্ছে দেখুন। হ্যাঁ, ওই ডান সাইডে আমি ওইটা না দেখুন শোনো, যেখানে। তাহলে পরে পাঠিয়ে দেবো, তাহলে দেখে নিও। ঠিক আছে স্যার, আপনি ওই পিডিএফটাও একটু কাইন্ডলি পাঠাবেন গ্রুপে। হ্যাঁ ঠিক আছে স্যার। এমনি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে দেখুন। দেখা পাচ্ছি যাচ্ছে। আচ্ছা স্যার ঘটনাটা আপনি একবার বলে দিন তাহলে, ভিডিওটা একটু চলতে থাকে। হালকা করে বলুন। স্যার কিছুই শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ
হয়ে গেল স্যার। হয়ে গেল? হ্যাঁ স্যার হয়ে গেল। স্যার বলছি যে ওই শুনতে তো পাইনি, কিন্তু দেখে যা বুঝলাম এই যে চারুলতা, সুবর্ণলতা ঠিক ঠিক। এনাদের নিয়েছে, মানে যারা ওই সময়ও নারী মুক্তি একটু চিন্তা চেতনা অনেক প্রোগ্রেসিভ মাইন্ডেড ছিল এবং চিন্তা চেতনা এখনকার দিনের মতো ছিল। আর বোধহয় কাদম্বরী দেবীও ছিল এরকম কিছু। ঠিক ঠিক ধরেছো। হ্যাঁ স্যার। আর তারপরে ওই যে খাঁচা ভেঙে যে পাখি ওরা এই জিনিসটা দেখালো, সেটা খুব সিম্বলিক, মানে মেয়েদের একটা বন্ধ একটা চার দেয়ালের মাঝে সেই তার গণ্ডির বাইরে বেরোতে দেবো না, এটা লাস্ট অব্দি থাকে না, মানে দেখে বুঝলাম। হ্যাঁ ঠিকই বলছো, ঠিক হ্যাঁ ঠিক। হ্যাঁ স্যার। পাখিদেরকে খাঁচায় না রেখে উন্মুক্ত করে দিল। হ্যাঁ, আর আমি কিছু বলতে চাইছি না, এটা দেখিয়েই মোটামুটি মেয়েদের সেই সময়কার যে কিভাবে তাদেরকে মানে নির্যাতন করা হতো সামাজিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, মানসিক ভাবে, সেটা একটা তুলে ধরার চেষ্টা। সাউন্ডটা থাকলে আরো ভালো লাগতো, ভালো বুঝতে পারতে। তো এই নারী নির্যাতন, হ্যাঁ, এটা আমরা যদি মানে এতে দেখাতে পারতাম সাউন্ড নিয়ে, তাহলে আরো ভালো হতো। এবং সেই যুগে আমরা দেখতে পাই যে নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী শিক্ষা, তার জন্য সাবিত্রীবাই ফুলে যেভাবে আন্দোলন সংগঠিত করেছিলেন, নিজে চেষ্টা করেছেন, তার স্বামী, তার পুত্র, তা সত্যি একটা প্রশংসনীয় দলিল, প্রশংসনীয় চেষ্টা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমি ধন্যবাদ জানাবো শিক্ষাদ্বীপ কর্তৃপক্ষকে, তারা বিভিন্ন মনীষীদের এইভাবে স্মরণ করার চেষ্টা করছে এবং তার সাথে সাথে শিক্ষার্থীদেরও সচেতন করে তোলার চেষ্টা করছে। অনেক অনেক ধন্যবাদ সকল। ঠিক আছে স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। স্যার আপনি ভালো এত থাকবেন। পরিশ্রমের পরেও আবার কত আমাদের সঙ্গে ভালো লাগলো। যাক। আর যারা শিক্ষার্থীরা একদম রয়েছেন মনেই হলো তাদেরকে না। আরেকবার বলুন। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক সমৃদ্ধ হলাম, অনেক তথ্য পেলাম এবং সত্যি আমরা সমৃদ্ধ মনে করছি, নিজেদেরকে ধন্য মনে করছি আপনার থেকে এত তথ্য জানতে পেরে। সবই বইয়ে আছে, আমি বাইরে কিছু বলিনি।